প্রাচীন গ্রিসের এক পুরনো কাহিনী আছে। এক রাজা ছিলেন, নাম ডেমোক্লিস। তিনি ছিলেন ধন, সম্পদ, বিলাস আর ক্ষমতার প্রতি পাগল। রাজাকে প্রতিদিন তোষামত করতেন, মহারাজ, আপনার মতো সুখী মানুষ আর কেউ নেই, আপনার জীবনই স্বর্গ। একদিন রাজা ক্লান্ত হয়ে গেলেন এই প্রশংসায়। তিনি বললেন, ঠিক আছে ডেমোক্লিস, আজ তুমি আমার সিংহাসনে বসো, আমার পোশাক পরো, আমার খাবার খাও, আমার মতো ক্ষমতা ভোগ করো। ডেমোক্লিস আনন্দে রাজি হয়ে গেলেন, কিন্তু তিনি বসতে মাথার উপরে দেখলেন এক ধারালো তলোয়ার, মাত্র একটা ঘোড়ার লোমে ঝুলছে। সেই মুহূর্তেই তিনি বুঝলেন, শাসনের ক্ষমতা যতই চকচকে হোক, তার উপরে সব সময় ঝুলে থাকে ভয়, ষড়যন্ত্র, বিদ্রোহ আর মৃত্যু। এই গল্প শুধু গ্রিসের না, এটা প্রতিটা যুগের, প্রতিটা সভ্যতার গল্প। রাজা হোক, সম্রাট হোক, প্রেসিডেন্ট হোক, ক্ষমতার সিংহাসন সবসময় একরকমই বিপদসংকুল। ইতিহাসের শুরু থেকে মানুষ এই সিংহাসনের জন্য লড়ছে, রক্ত ঝরিয়েছে। কখনো একজন শাসক নিয়ন্ত্রণ নিয়েছে পুরো জাতিকে, আবার কখনো মানুষ বিদ্রোহ করে সেই নিয়ন্ত্রণ ভেঙেছে। রাজতন্ত্র থেকে এসেছে গণতন্ত্র, আবার গণতন্ত্রের ছায়ায় ফিরে এসেছে নতুন স্বৈরতন্ত্র। এটাই সেই গল্প, কিভাবে পৃথিবী ক্ষমতার দোলাচলে দুলছে হাজার বছর ধরে, এবং আজ ধীরে ধীরে কেন আমরা হাঁটছি এক শাসনের দিকে, তারই বিশদ আলোচনা করব আজকের ভিডিওতে। প্রাচীন ভারতের চক্রবর্তী সম্রাট কথাটা খুব জনপ্রিয় ছিল, যিনি পুরো পৃথিবী শাসন করবেন। একবার যার নির্দেশ জারি হবে তা বাতাসের মতো চারিদিকে ছড়িয়ে পড়বে। এমনই কাহিনী ছিল চীনের ম্যান্ডেট অফ হেভেন। স্বর্গের ম্যান্ডেট পেয়ে সম্রাট শাসন করবেন, আর কেউ প্রশ্ন করবে না। সদ্যজাত বাচ্চার প্রথম কান্না থেকে বৃদ্ধের শেষ নিঃশ্বাস পর্যন্ত সবই এক শাসকের ইচ্ছার ছায়ায় বাঁধা। ইতিহাসের অধিকাংশ সময় পৃথিবী এভাবেই চলেছে, একজন শাসক, বাকিরা প্রজা। তারপর হঠাৎ কয়েক শতাব্দী আগে সব কিছু বদলে গেল। 1976 সালের আমেরিকান স্বাধীনতা যুদ্ধ আর 1989 সালের ফরাসি বিপ্লব যেন মানব সভ্যতার হৃদয় স্পন্দন বদলে দিল। রাজাদের পতন হলো, আধুনিক যুগে জন্ম নিল জনগণের শাসন। পরবর্তী 2 শতাব্দীতে এই ঢেউ পৃথিবীর প্রায় সব মহাদেশে ছুঁয়ে ফেলল। আমরা ভাবলাম অবশেষে রাজাদের যুগ শেষ, এবার মানুষের যুগ। কিন্তু আজ 21শো শতকে এসে চিত্রটা আবার পাল্টেছে। গণতন্ত্র আসলেই কি সফল হলো? অনেক দেশে ভোট ছিল, কিন্তু তার সাথে ছিল অদক্ষতা, দুর্নীতি, ক্ষমতার লোভ। এক এক নির্বাচনে এক এক প্রতিশ্রুতি, অথচ রাস্তা, হাসপাতাল, স্কুল ঠিকমতো তৈরি হলো না। মানুষ ভাবতে শুরু করলো, ভোট দিয়েও যেহেতু কাজের কাজ কিছুই হয় না, তাহলে একজন মাত্র শক্তিশালী নেতা থাকলেই কি ভালো হতো না? যে দেশের কথা ভাববে শুধু অন্য কিছুকেই তোয়াক্কা করবে না। এইটাই হলো প্রথম ফাটল, জনগণের ক্লান্তি। রাশিয়া এর সেরা উদাহরণ। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর গণতন্ত্র এলো, কিন্তু সাথে এলো অর্থনৈতিক বিপর্যয়, মাফিয়া, দাঙ্গা। 1999 সালে ভ্লাদিমির পুতিন ক্ষমতায় এলেন, আর অল্প সময়ে এই শৃঙ্খলা ফিরিয়ে আনলেন। মানুষ স্বেচ্ছায় স্বাধীনতার অংশ ছেড়ে দিল স্থিতিশীলতার জন্য। 20 বছরের বেশি সময় পরে রাশিয়ার গণতন্ত্র শুধু কাগজে আছে, বাস্তবে এটা প্রায় সম্পূর্ণ স্বৈরতন্ত্র। ভ্লাদিমির পুতিনের রাশিয়ায় এখন এটা সংবিধানের অংশ যে 2035 পর্যন্ত পুতিন ক্ষমতায় থাকতে পারবে এবং কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। তুরস্ক এর দিকে তাকান। রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রথমে নির্বাচিত হয়েছিলেন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু সিরিয়ার যুদ্ধ, কুর্দি বিদ্রোহ, একের পর এক সন্ত্রাসী হামলা মানুষের মনে ভয় ঢুকিয়ে দিল। এরদোয়ান সেই ভয়কে ব্যবহার করে জরুরি অবস্থা জারি করলেন। বিচার বিভাগ, সংবাদ মাধ্যম, বিশ্ববিদ্যালয় সব কিছু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। আজ
তুরস্কে নির্বাচন হয়, কিন্তু প্রতিযোগিতা প্রায় নেই। এরদোয়ান যে তুরস্ককে শক্তিশালী করছেন দিন দিন, তাতে হয়তো কোনোই সন্দেহ নেই, কিন্তু উসমানিয়া খিলাফতের মতোই একনায়কতন্ত্র চলছে তুরস্কে। প্রশ্ন হলো, এটা কি তুরস্কের জন্য ভালো? ওই যে একটা কথা আছে না, দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো। মিশরে 2011 সালে আরব বসন্তের স্বৈরশাসক হোসনি মোবারক পতনের পর মানুষ ভেবেছিল গণতন্ত্র আসবে, কিন্তু কিছু বছরের মধ্যেই সেনাবাহিনী ফের ক্ষমতায় ফিরে গেল। কারণ বিশৃঙ্খলা, অর্থনৈতিক সংকট, সন্ত্রাস, মানুষ ভয় পেয়ে শক্ত হাত চাইল। ফলাফল আগের চেয়ে কঠোর সেনাশাসন। আগের রাজারা সেনা দিয়ে শাসন করত, এখন শাসন হয় ডেটা দিয়ে। চীনকে দেখুন, কোটি কোটি ক্যামেরা, ফেস রিকগনিশন সিস্টেম, সোশ্যাল ক্রেডিট স্কোর। আপনি কি কিনেছেন, কার সাথে কথা বলছেন, অনলাইনে কি করছেন, সব সরকারের ডেটাবেজে থাকে। আপনি সরকারের বিরুদ্ধে কিছু বললে হয়তো পরদিন ব্যাংক থেকে লোন পাবেন না, ট্রেনের টিকিট কাটতে পারবেন না। ঠিক যেন অরওয়েল এর ডিস্টোপিয়ান দুনিয়ার বিগ ব্রাদার্সরা শাসন শুরু করেছে, এমন একটা ভাব। এই মডেল রপ্তানি হচ্ছে আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, এমনকি কিছু ইউরোপীয় দেশেও নজরদারি প্রযুক্তি পৌঁছে গেছে। গণতন্ত্রের চেহারা রেখে ভেতরে স্বৈরতন্ত্র চালু। একে অনেক গবেষক বলেন ডিজিটাল অথরিটারিয়ানিজম। এই সব উদাহরণ দেখিয়ে দিচ্ছে আমরা যেন আবার ফিরে যাচ্ছি এমন এক যুগে যেখানে একজন শাসক বা একটি দল রাষ্ট্রের সব ক্ষমতা ধরে রাখে। মুখে গণতন্ত্র, ভেতরে স্বৈরতন্ত্র। পুরো পৃথিবীর মতো বাংলাদেশও তার জন্মের শুরু থেকেই এক নায়কতন্ত্রের দিকেই ঝুঁকে যাচ্ছে বারবার। প্রথমে শেখ মুজিবের বাকশাল, এরপর সেই সরকারই এসেছে। জনগণের ভোট কথাটা নামমাত্র ব্যবহার করা হয়েছে, অথবা কোনো কোনো নির্বাচনে জনগণ অ্যাকচুয়ালি ভোট দিলেও পরে নির্বাচন নিয়ন্ত্রণ করত আগের সরকারই। তো কার্যত গণতন্ত্র বাংলাদেশে নেই, বা থাকলেও এর প্র্যাকটিস খুবই কম বাংলাদেশের ইতিহাসে। রিসেন্ট ঘটনা তো সবারই জানা, শেখ হাসিনা তার 16 বছরের স্বৈরাচার ছেড়ে পালিয়েছে। এতে লাভ হলো নাকি ক্ষতি? ধরে নেই 16 বছরের অনেক উন্নতি হয়েছে, তাহলে হাসিনা যে এত হাজার কোটি টাকা পাচার করেছে সেগুলো দেশের উন্নতিতে কাজে লাগলো না কেন? সত্যিকারের গণতন্ত্র থাকলে কি এটা হতো? তাছাড়া বিশ্ব ব্যাংক বা IMF এর রিপোর্ট বলছে উন্নয়নশীল দেশের মোট ঋণের 60% এখন বিদেশি ঋণদাতাদের হাতে। আফ্রিকার কিছু দেশে যেমন জাম্বিয়া বা ঘানা, রাষ্ট্রের বাজেটের 1/3 চলে যায় কেবল সুদ শোধ করতেই। এটাকে বলে ডেপ্ট ট্র্যাপ ডিপ্লোমেসি। আপনাকে ঋণ দেয়া হবে অবকাঠামো বানানোর নামে, পরে সুদের ফাঁদে আটকে আপনার বন্দর, খনিজ, এমনকি কৃষি জমি নিয়ন্ত্রণে নেওয়া হবে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে পাকিস্তানের গওদার বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর সবই 99 বছরের জন্য লিজে চলে গেছে। এটা আধুনিক বন্দর উপনিবেশ। একসময় উপনিবেশ মানে ছিল সেনা শিবির, এখন সেটা মানে মিলিটারি বেজ আর স্যাটেলাইট নিয়ন্ত্রণ। মার্কিন যুক্তরাষ্ট্রের আজ 80টিরও বেশি বিদেশি মিলিটারি বেজ আছে, আফ্রিকা থেকে এশিয়া পর্যন্ত। চীনও তৈরি করছে স্ট্রিং অফ পার্লস বন্দর চেইন, এমনকি মহাকাশও এখন কলোনাইজনের দৌড়ে স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম দিয়ে পুরো যোগাযোগ ব্যবস্থা কিছু নির্দিষ্ট হাতে চলে যাচ্ছে। পৃথিবী এখন স্পষ্টতই ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজিক কলোনাইজেশনের দিকে আবারও ঝুঁকছে। আপনাকে সকল তথ্য দিয়ে দেওয়া হয়েছে, এবার এই টেমপ্লেট ফেলে বিচার করুন আপনার দেশ বা অধিকাংশ দেশ গণতন্ত্র মুক্ত হওয়ার দিকে ঝুঁকছে কিনা, পৃথিবী আবার রাজা বাচ্চাদের যুগে দিকে যাচ্ছে কিনা। হয়তো এবারে রাজা বাচ্চাদের প্রেসিডেন্ট অথবা PM বলতে হবে। পার্থক্য এতটুকুই, তারা মুকুট পরার বদলে স্যুটটাই পরবে। প্রশ্নটা আবারও উঠে আসছে, গণতন্ত্রকে কি নিপাত যাওয়া উচিত?